নমস্কার বন্ধুরা, গল্প কুঠিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প। গল্পের নাম দুর্নাম। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। নরহরিবাবু অসীমাকে ট্রেনে তুলে দিয়ে যখন বাড়ি ফিরে এলেন, তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। দিনের আলো চারদিকের গাছপালার পত্রপল্লবে ইতিমধ্যেই ঝাপসা হয়ে এসেছে। চোখেও কম দেখছেন আজকাল। অনভ্যস্ত হাতে চাবি বেছে লাগাতে গিয়ে কিন্তু একটাতেও ঠিক লাগলো না। প্রত্যেকটি তালায় ৩-৪ বার চাবি পাল্টে পাল্টে লাগিয়ে খুলতে হলো। সময় আবার ২টো তালা লাগিয়ে গেছে অসীমা, তার ভয় একটু বেশি। বসবার ঘরে, শোবার ঘরে, ভাড়ারে অসংখ্য তালা। এইসব অভ্যাস নেই দীর্ঘকাল। অসীমা এমনিই বড় একটা বেরোতো না। কোথাও গেলে সাধারণত নরহরিবাবু বাড়িতে আছেন বা থাকবেন জেনে তাকে দৌড় দিতে বলে বারবার হুঁশিয়ারি করে দিয়ে যেত। দুজনে একসঙ্গে বেরোতো কদাচিৎ। বেরোলেও এসব ঝামেলা অসীমাই পোহাতো। তালাগুলো সেজে কোথায় গুছিয়ে রাখতো তাই তো জানেন না তিনি। এদিক ওদিক চেয়ে কোথাও তেমন জায়গা তার চোখে পড়ল না। যেন বিরক্ত হয়ে ডাক্তারখানার টেবিলের ওপর জড়ো করে রাখলেন। ঘরের মধ্যে একেবারেই অন্ধকার হয়ে গেছে। অসীমাই টেবিলের ওপর হারিকেন আর দেশলাই ঠিক করে রেখে দিয়ে তাকে বলে গেছে, নইলে সারা রাত বোধ হয় অন্ধকারেই কাটাতে হতো। একটা আলো জেলে দেখলেন দেয়ালের কাছে আরও 2টো আলো সাজিয়ে ঠিক করে রেখে গেছে অসীমা। সে থাকলে সবকটাই লাগতো, আজ আর কি দরকার। সেগুলো আর জ্বালাবার চেষ্টাও করলেন না নরহরিবাবু। দেশলাইটা যে অন্যমনস্কভাবে কোথায় রাখলেন তাও তো আর খুঁজে পাচ্ছেন না। দূর ছাই, বিরক্ত হয়ে উঠলেন তিনি। যাকগে, কি আর দরকার হবে। খাবার তো সে করে রেখেই গেছে রাত্রের মতো। এক দুধ গরম করা হয় স্টোভে, কি কাগজ জেলে নাই বা করলেন। একদিন না হয় ঠান্ডা দুধই খাবেন, না খেলেই বা কি এসে যায়। না, কিছুতেই আর কিছু এসে যায় না তার। কাল থেকে এই আলোই জ্বলবে কিনা সন্দেহ। নরহরিবাবুর যে জবত্তর ঝিটি এসে 2 বেলা কাজ করে দিয়ে যায়। হারিকেন খোলা দেয়া, চিমনি মোছার রহস্যটা আজও তার আয়ত্ত হলো না। ঝি তার বাড়িতে লম্প জ্বালে, যাকে বলে কুপি। তার বেশি কোনো আলোর খবরও সে রাখে না। এই শহরে ইলেকট্রিসিটি এসেছে দীর্ঘকাল। নরহরিবাবুই জেদ করে নেননি আজও। কেন যে তার এই জেদ তা তিনি এসব জানেন না। এরকম এক অদ্ভুত জেদ তাকে পেয়ে বসে মাঝে মাঝে। আজ প্রথম আফসোস হতে লাগলো তার, আলো না নেয়ার জন্য। কাল থেকে তো তাকে আবার হারিকেন সাজাতেই বসতে হবে। তাই কি এমনভাবে পারবেন তিনি? তিনি তো বড় একটা এই কাজটা কখনো করেননি। তার স্ত্রী করতো বেশিরভাগ, মেয়েরা বউরাও কখনো কখনো করেছে। তাও এমন সুন্দর করে কেউ সাজাতে পারে না। কি চমৎকার করে পলতে কেটেছে অসীমা। কোথাও একটু ছোট বড় উঁচু নিচু কিচ্ছু হয়নি, সবটা সমান হয়ে জ্বলছে। না, এবার না হয় ইলেকট্রিকটা নিয়েই নেবেন। আর কেন, কার জন্য কষ্ট করবেন তিনি? যে কটা দিন বাঁচেন এসব ঝঞ্ঝাট আর নিয়ে লাভ নেই। ইলেকট্রিক এলে একটা পাখাও নিতে পারেন। গরমের সময় এক একদিন বড়ই কষ্ট হয় তার। আহা, তার স্ত্রীর কথা মনে হলো, বুকের মধ্যেটা যেন কেমন একটা চিনচিন করে ওঠে। কতবার বলেছিল, ইলেকট্রিকটা নাও না, একটা পাখা কেনা যায়। তখন খিচিয়ে তাকে বলেছিলেন, হ্যাঁ, আমার তো একেবারে টাকার বান্ডিল আছে কি না। তার স্ত্রী তবু ভয়ে ভয়ে বলেছেন, তার নিতেন একটা টেবিল পাখাও কি আর কেনার পয়সা নেই তোমার? নরহরিবাবু ধমকে উঠে বলেছিলেন, 4টে ছেলেকে লেখাপড়া শেখানো, 3টে মেয়ের বিয়ে দেয়া, টাকার কি গাছ পোতা আছে নাকি আমার যে নাড়া দেব আর পড়বে? এগুলো হয় কোত্থেকে, হলো কোথা থেকে? 7 ছেলেমেয়ের মা হওয়ার সময় মনে ছিল না? এখন সেসব কথা মনে হলে নরহরিবাবু নিজেরই লজ্জা হয়।
আনোয়াসি তো করতে পারতেন তখন, টাকাও তার ছিল, দেখে শুনে করার লোকও ছিল। এখন আর করবে কে? লোকেদের বললেই এসে দেয়াল ঘুরে নোংরা করবে, তারপর বলবে এই আলমারি সরাও, ও টেবিল সরাও। সেই সব করবে কে? ঘরদড়ি বা নিত্য পরিষ্কার করবে কে? তাও যদি অসীমা থাকতে থাকতে নিতেন। অথচ এখন এ তো একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। কি যে আছে, সে উনুনই তো ধরাতে জানে না। রান্নার জন্য লোক যে রাখবেন, কিন্তু কয়লার উনুনে তারা রাঁধে না। ওরা তো বিহারিও নয়, সাঁওতালও নয়, হো মুন্ডা কে জানে। ওরা শুধু জানে কাঠের উনুনে জেলে ভাত ফুটোতে। ওদের মেয়ে নাতনিরা তবু শিখেছে, বুড়িটা কিছু জানে না। এখন থেকে তো তার স্টোভই হবে ভরসা, তাও তাকে তেল ঢালতে হবে, পরিষ্কার করতে হবে, জ্বালতে হবে। যদি কোনোদিন তেল আনবার কথা তার মনে না থাকে, দুপুরবেলা জ্বালতে গিয়ে হয়তো দেখবেন কিছুই নেই, তখন পেটে কিল মেরে শুয়ে থাকতে হবে। ইলেকট্রিক এলে ঢের সুবিধা হবে, একটা হিটারও রাখা যায়। স্টোভ হিটার দুটো থাকলে একটা না একটা তো জ্বলবেই। না, ইলেকট্রিক এবার নিতেই হবে তাকে, না হয় কোনো তার রুগীকেই বলবেন এসে একটু সাহায্য করতে। অথচ আজ তার এত কাণ্ড করবার দরকারও ছিল না। কি না ছিল তার, কি নেই তার? এক স্ত্রী গেছে, আর তো সবাই আছেন। 4 ছেলে, 3টে মেয়ে, 3টে বৌমা। ছোট ছেলে এখনো বিয়ে করেনি, সে নাকি বাপের আচরণে ঘেন্নায় বিয়ে করতে আর চাইছে না, বিয়ের সময় পিতৃ পরিচয় দিতে হবে বলে। নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার যাকে বলে, তার কি আজ এই এত বড় বাড়িতে একা একা থেকে নিজেই হারিকেন সাজিয়ে স্টোভে তেল ভরে হাত পুড়িয়ে রেঁধে খাবার কথা? বহুকাল আগে, কতকাল আগে মনেও পড়ে না। 17 না 18 তখন তার বয়স। বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছিলেন। তখন এখানে বাঙালি বলতে অল্প 2-4 ঘর। তাদেরই একজন বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় এক সাহেব কোম্পানি এসে এখানে কারখানা খোলবার তোড়জোড় করছে। তাদের বাড়িঘর তৈরি হচ্ছে সবই। তিনিই বুদ্ধি দিলেন মিস্ত্রি খাটবার কাজ নিতে। বাসনা করেই ওভারসিয়ারি শুরু করলেন নরহরিবাবু। সেই ভদ্রলোক ললিতবাবু মারা গেছেন আজ। তিনিই একটি সুপাত্রী দেখে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিলেন। সেই থেকে তিনি এখানেই আছেন। হালি শহরে তার নিজের দেশ। আত্মীয় স্বজন কেউ কেউ হয়তো আজও সেখানে আছে। তাদের আর কোনো খবর রাখেন না তিনি। তার মা তো শৈশবেই মারা গিয়েছিলেন। বাবা মারা যেতে একবার মাত্র গিয়েছিলেন সেই হালি শহরে, ভাইদের সঙ্গে একঘাট করতে। সেই প্রথম আর সেই শেষ। তাই ওভারসিয়ারিতে করেছেনও মন্দ নয়। ছেলেদের শহরে বোর্ডিংয়ে রেখে লেখাপড়া শিখিয়েছেন, মেয়েদের বিয়ে দিয়েছেন ভালো ভালো ঘরে, প্রচুর টাকা খরচ করে। এখানে ধান জমি কিনেছেন বিস্তর, একটা ভাড়াটে বাড়িও করেছেন বাবু লাইনের ধারে। তাতে মাদ্রাজি অফিসার একজন ভাড়া আছেন, নিয়মিত ভাড়া পান। এছাড়া অন্য একটা আয়ের পথও আছে তার। নরহরিবাবু যখন প্রথম এখানে আসেন, ডাক্তার বলতে কেউ ছিল না। এক কম্পাউন্ডার এসে ডাক্তারি করে বেশ জমি জমা করে ফেলেছিল। তার 1 টাকা ছিল ফি। এখানের যারা আদিম বাসিন্দা অধিকাংশই নিঃস্ব, তাদের সে কি আর দেয়ার সামর্থ্য ছিল? ললিতবাবুরই পরামর্শে একবার অফিসের কাছে কলকাতা গিয়ে একখানা বাংলা হোমিওপ্যাথির বই আর 1 বাক্স ওষুধ নিয়ে এসেছিলেন তিনি। ফি নিতেন না, দেবেই পাকে, শুধু 2 পয়সা করে ওষুধের দাম নিতেন পুড়িয়া পিছু। বাকি পুড়িয়াগুলোর মধ্যে ওষুধের সঙ্গে ময়দার গুঁড়ো মেশানো থাকত। কিন্তু এইটাই লেগে গেল খুব। প্রথম প্রথম নরহরিবাবুর বিশ্বাসই হতো না যে তার ওষুধে কারুর অসুখ সারছে। পয়সার জমে উঠতে তিনি আরও 2-1খানা বই আনালেন। একবার মরিয়া হয়ে দামি ইংরাজি বইও কিনে ফেললেন 1খানা। ইংরাজি অভিধান দেখে পড়তে শুরু করলেন। ক্রমশ 2 পয়সা থেকে 1 আনা হলো পুড়িয়া, 1 আনা থেকে 2 আনা। এখন সুবিধা বুঝলে পুড়িয়া পিছু 4 আনাও নেন।
আগে 1 টাকা, এখন 2 টাকা ফিও করেছেন। এখন অবশ্য এখানে অনেক ডাক্তার, বড় ছোট মিলিয়ে 5 জন, কারখানায়ও আছে 2 জন, এছাড়া পাশ করা হোমিওপ্যাথিও একজন এসেছেন। তবু নরহরিবাবুর পয়সার একেবারে যায়নি। এখনো তিনি হিসেব করে দেখেছেন খরচ খরচা বাবদ 100-150 টাকা থাকে মাস গেলে। ভালোই চলছিল, পরিপূর্ণ সুখের সংসার যাকে বলে। ছেলেরা সকলেই মানুষ, বড়টি রেলে কাজ করে, মেজটি বিহার সরকারে ভালো চাকরি করে। কী সব আজকাল নতুন নতুন পদ হয়েছে জানেন না তিনি, তবে বেশ ভালো চাকরি, এই বয়সেই গেজেটেড র্যাঙ্ক। সেজো একটা বড় কারখানার অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান। ছোটটি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি পেয়েছে। বড় 3জনেরই বিয়ে দিয়েছেন ভালো ঘরের মেয়ে তারা। মেয়েদের লেখাপড়া বেশি এগোতে পারেননি, তখন এখানে ভালো স্কুল ছিল না, কিন্তু বিয়ে দিয়েছেন বেশ ভালো পাত্র দেখে। সকলেই সুপ্রতিষ্ঠিত, সকলেই সুখী। একজন কলকাতায় থাকে, বাকি 2জনের একজন এলাহাবাদে আর একজন দিল্লিতে। ছেলেরা বিয়ে থা করে কর্মস্থলেই বাস করছে। 3জনেরই কোয়ার্টার আছে, স্বচ্ছন্দেই আছে তারা। তাই থাকাই স্বাভাবিক। নরহরিবাবুর ভরসা ছিল ছোট ছেলের ওপর। এখনো এখানে তার যথেষ্ট প্রতিপত্তি আছে। পাশ করে বেরোলে তাকে এখানেই একটি চাকরিতে ঢুকিয়ে দেবেন, বিয়ে থা দিয়ে ঘরবাসী করবেন এখানেই। সেই ছেলেই বৃদ্ধ বয়সে কাছে থাকবে, দেখাশুনো করবে বাপ মাকে। আর এই সম্পত্তি তো কম নয় তার। যা জমি আছে, খেয়ে পড়ে উদ্বৃত্ত ধান বিক্রি করলে একটা পরিবারের বাড়তি খরচা চলে যায়। ওই বাড়িটার ভাড়াও তো আছেই। তখন তার গোয়ালে গরু ভর্তি ছিল, নিজস্ব হাল বলদও ছিল। সম্পন্ন গৃহস্থ বলতে যা বোঝায় তাই ছিলেন তারা। কিন্তু প্রথম বিক্রে বসলো ছোট ছেলে। সে একেবারে বেঁকে দাঁড়ালো। কোনো প্রাইভেট ফার্মে সে কাজ করবে না। মাইনা হয়তো বেশি, কিন্তু খোসামুদি না করলে কোনো উন্নতি নেই। চাকরি যদি করতেই হয় তো সরকারি চাকরি, কাজ না করলেও চলে যায়। বয়স বাড়লেই মাইনে বাড়ে শতকের নিয়মে। খাটুনিও কম, ঝুঁকিও কম। কাজও সে একখানা জোগাড় করে নিল একটা পাশ করার সঙ্গে সঙ্গেই। তবু তখনও এমন অসহায় হয়ে পড়েননি, তখন তার স্ত্রী বেঁচে ছিলেন। সেই গরিবের ঘরের মেয়ে গরিবের ঘরেই এসে পড়েছিল। চিরকালই খাটুনিতে অভ্যস্ত, সংসারে যাবতীয় কাজ করেও ছেলে মেয়ে মানুষ করেছে। প্রথম তো বাসন মাজার লোকও ছিল না। কুয়ো থেকে জল তোলা, বাসন মাজা, কাঠের জালে রান্না, মায় গরু বাছুর সবই দেখা করতে হয়েছে তাকে। নরহরিবাবু দুপুরে 1/2 ঘন্টার জন্য খেতে আসতেন। তখন জল তুলে স্নান করতে দেরি হয়ে যাবে বলে বেচারি তার স্নানে জলটা পর্যন্ত তুলে রাখত। সে অভ্যাসের সবটা তার আজও যায়নি। ইদানিং অবশ্য কুয়ে পাম্প বসিয়ে নিয়েছেন, হাত পাম্প। ঝিও ছিল বরাবর, গরু বাছুর দেখার জন্য আলাদা লোকও ছিল। তবু যা কাজ করতে হতো তাও ঢের, তবে সেটুকু তার হাতে পায়ে লাগতো না। আর লাগতো না বলেই তার শরীর যে এত খারাপ হয়ে পড়েছেন টের পাননি নরহরিবাবু। যখন টের পেলেন তখন আর বাঁচানোর সময় ছিল না। 10 কি 12 দিন ভুগেই মারা গেলেন। তবু তার মধ্যেই বিস্তর টাকা খরচ করে কলকাতা থেকে ডাক্তার এনেছিলেন। সে ডাক্তার পরোক্ষভাবে নরহরিবাবুকেই দায়ী করে গেলেন। তিনি বলে গেলেন, শুকনো চেলা কাঠে জল ঢাললে কি আর তাতে পাতা গজায় না ফুল ফোটে? কি আছে দেহে যে ওষুধে কাজ করবে? স্ত্রী মারা যেতেই যাকে বলে চোখে অন্ধকার দেখা, তাই তিনি দেখলেন। অসহজ উপলক্ষে ছেলে মেয়ে সকলেই এসেছিল অবশ্য। বাবার জন্য তাদের সেদিন সহানুভূতিও কম ছিল না। অনেকেই সঙ্গে করে নিয়ে যেতে চাইল, কিন্তু নরহরিবাবু যখন আকুল হয়ে বললেন, তারপর এসব দেখবে কে, তখন কেউই তার উত্তর দিতে পারল না। মা শ্রাদ্ধ চুকে যেতেই ছেলে বউ মেয়েরা উসকুস করতে লাগলো। মেয়ে জামাইরা আগেই চলে গেল। সবাই বলে গেল, একবার যেও বাবা আমার ওখানে। তোমার কিসের ভাবনা? বছরে 2 মাস করে এক সন্তানের কাছে থাকলেই তোমার দিন কেটে যাবে। যেখানে যাবে সেখানেই তোমায় মাথায় করে রাখবে।
মেয়েদের পরেই ছেলেদের পালা। ছোট ছেলে নতুন চাকরি, সেই আগে চলে গেল। তারপরে মেজো ছেলে। বৌমা সুবিবেচক এবং স্পষ্টবাদী। তিনি পরিষ্কার বললেন, আমাদের সেখানে একটা পুরো সংসার আছে বাবা। ছেলে মেয়েদের স্কুল, ওর অফিস। ঝি চাকরের ওপর তো আর ফেলে রাখা যায় না সব সময়। আমাকে যেতেই হবে। তবে আপনার এখন উচিত এখানকার পার চুকিয়ে আমাদের কাছে গিয়ে থাকা। পালা করেই বা থাকতে হবে কেন? আপনি আমার কাছে গিয়েই থাকবেন। আপনার কোনো অসুবিধা হবে না। শত্রুর মুখে ছাই দিয়ে আপনার ছেলের তো কোনো অভাব নেই। আপনারও যা আছে, আপনি কারোর এন্তজারি নন। কিসের চিন্তা আপনার? মেজোর পর সেজো ছেলে। বড়রই চক্ষু লজ্জা একটু বেশি। বোধ হয় সবচেয়ে অবস্থা খারাপ বলেই তাকেই আগে চলে যেতে হয়েছিল বড় দুই ছেলেকে নিয়ে, স্ত্রীকে আর ছোট ছোট দুটো মেয়েকে রেখে। সে প্রস্তাবও করেছিল যে সব ভাইয়ের স্ত্রীরা যদি পালা হিসেবে 1 মাস করে থাকে, তাহলে তার স্ত্রীকে সে 2 মাস অন্তর 1 মাসের জন্য পাঠাতে পারে। যদিও বড় বৌমা শ্বশুরকে শুনিয়েই বলেছিল, আহা, তার নয়, অত সুখে আমার কাজ নেই। আমার ঘর বাড়ি সংসার ফেলে আমি তোমার বুড়ো বাপের সেবা করার জন্য এখানে পড়ে থাকবো। তবু মাসখানেক রেখেছিল বড় ছেলে। কিন্তু রান্না করতে গিয়ে যখন বড় বৌমার হাত পুড়ে গেল, তখন কিন্তু তাকেই লোক দিয়ে বৌমাকে পাঠিয়ে দিতে হলো। বড় বৌমা খুশি হয়ে কাঁদো কাঁদো মুখে বলে গেল, যাচ্ছি বটে, কিন্তু বাবা মনটা এখানেই পড়ে রইল। আপনি চলুন না বাপু, কি আর হবে এসব করে? আপনার বড় ছেলে বড় লোক নয়, তবে 2 বেলা 2 মুঠো ভাত বাপকে দিতে পিছুপা হবে না। আর আমি যতদিন আছি আপনার সেবারও ত্রুটি হতে দেব না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন নরহরিবাবু। তা হয় না মা, জমি জমা, ঘর বাড়ি, গরু বাছুর এসব ফেলে কোথায় যাব? যাই হোক, একটা তো প্র্যাকটিসও করি হোমিওপ্যাথির। কিছু না হোক মাস গেলে 150-200 টাকা তো হয়। একটা কাজ নিয়ে ভুলেও থাকি, সব ফেলে সেখানে গিয়ে মৃত্যুর জন্য দিন গোনা, সে আমার পোষাবে না। অনেক কষ্ট করে এসব করেছি মা। গোপাল কতক কতক জানে, এইসব বিলিয়ে কি ফেলে রেখে দিয়ে যেতে পারবো আমি? জানি মরবার পরে 5 ভূতে খাবে, কিন্তু তখন তো আর দেখতে আসবো না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। বেঁচে থাকতে এখান থেকে যাওয়া হবে না। 50 বছর আছি এখানে, অন্য কোথাও মন বসবে না এখন আর। তুমি যাও বৌমা, একেবারে যদি কখনো অক্ষম হয়ে পড়ি তখন খবর পেলে এসো একবার। এইটুকু বলা রইল। অদৃশ্য 2 ফোঁটা অশ্রু আঁচলে মুছে বৌমা বলেছিল, সে কি আর বলতে হবে বাবা? সেই থেকে একাই ছিলেন নরহরিবাবু। কষ্ট হোক, এরকম করে চালিয়ে নিচ্ছিলেন। মাঝখান থেকে সব ওলট পালট করে দিয়ে গেল অসীমা এসে, অভ্যাসটা খারাপ করে দিয়ে গেল। অসীমা তার নাতনি, আদর করে তিনি নাতনি মণি বলে ডাকতেন। দৈহিত্র সম্পর্ক, আপন নয়, আপন ভাগ্নির মেয়ে। একটি সহোদর বোন ছিল তার, অল্প বয়সে মেয়েটি রেখে মারা যায়। আপনজন বলতে এই ভাগ্নির সঙ্গে যা কিছু সম্পর্ক রেখেছিলেন। তার বিয়ের সময় 500 টাকা দিয়ে সাহায্যও করেছিলেন ভগ্নিপতিকে। বিধবা হওয়ার পর যতদিন না তার বড় ছেলে চাকরি পায়, মাসে 20 টাকা করে পাঠাতেন। স্ত্রী ছাড়া কেউ জানত না আর এসব। তবে সে কখনো এই শ্রেণীর দয়া দাক্ষিণ্যে আপত্তি করেনি। বরং সে বলেছিল, অর্চনাকে এনে এখানে রাখো না বাপু, আমার তো জায়গার অভাব নেই, ভাতেরও অভাব নেই। নরহরিবাবুই সামনের দিকের কথা ভেবে রাজি হননি তখন। হঠাৎ এই অর্চনার একটা চিঠি এলো। মামা বাবু, মেয়ে তো 21 বছরের হয়ে উঠল, এখনো তো বিয়ের কিছু করতে পারলুম না। খোকা যা মাইনে পায় খেতেই কুলোয় না এতগুলো প্রাণীর। বিয়ে দেব কোথা থেকে? আপনার তো ওখানে দেখাশুনো করবার লোক কেউ নেই, বলেন তো ওকে পাঠিয়ে দিই। আপনার ওখানে কারখানায় কত লোক কাজ করে, স্বজাতি দেখে যদি কারোর সঙ্গে জোড়া গাঁথা করে দিতে পারেন তো বেঁচে যাই। তবে বেঁচে গেলেন নরহরিবাবুই, হাত বাড়িয়ে স্বর্গ পেলেন যেন। সঙ্গে সঙ্গে 30টা টাকা মানি অর্ডারে পাঠিয়ে দিলেন, কেউ যেন এসে ওকে রেখে যায়। বিয়ের চেষ্টা অবশ্যই করবেন, তবে পাত্র ঠিক হলে ওদের কাউকে এসে দাঁড়িয়ে কথাবার্তা কইতে হবে।
উনি কোনো ঝঞ্ঝাটে যাবেন না। 500,000 টাকা দরকার হয় তা তিনি খরচ করতে পারবেন। অসীমাকে দেখে আরও খুশি হলেন তিনি। খুব সুন্দরী কিছু নয়, উজ্জ্বল শ্যামবর্ণা, তবে স্বাস্থ্য বেশ ভালো, মুখশ্রীও চলনসই। পাত্র পাওয়া খুব কঠিন হবে না। কিন্তু রূপ যাই হোক, অসীমা যে অসীম গুণবতী সেটা বোঝা গেল তার কদিন পরে। তাতেই মুগ্ধ হয়ে গেলেন নরহরিবাবু। অসীমা খুব খাটতে পারে, খাটতো তার স্ত্রীও, কিন্তু এতটা পটুতা ছিল না। 5-7 দিনের মধ্যে বাড়ির স্ত্রী ফিরিয়ে দিল সে। প্রত্যেকটি জিনিসই হিসেব করে সাজাতো গুছাতো, প্রত্যেকটি কাজে ভবিষ্যতের কথা ভাবত। ঠিক আজও যেমন রেখে গেছে হ্যারিকেনের মাথার ওপর দেশলাইটা, বা দরজার পাশে চাবি তালাটা। নির্ভুল ফর্দ দিয়ে মাসকারি জিনিস আনাতো, হাড়ি টিনের গায়ে নিজে লেবেল দিয়ে আঠা দিয়ে আটকে রাখত। সেই সব জিনিস বেছে বেছে সাজিয়ে রাখত। দুপুরে ঘুমাতো না কোনোদিন, সারা দিন ধরেই সে এসব করত। গোছ ছিল সব কাজেই। কখন গোয়ালে ধোঁয়া দিতে হবে, কখন বাড়িতে ধুনো পড়বে, সন্ধ্যে দেখাতে হবে। রাতে শুতে যাবার আগে নরহরিবাবুর খাটের পাশে 1 গ্লাস জল ঢাকা দিয়ে রাখতে হবে, সেটা কোনোদিন ভুল হতো না অসীমার। বা সময়েরও কখনো এদিক ওদিক হতো না। তারই জেদে কত বছর পরে বাড়িতে চুন, দরজা জানালায় রং পড়েছে, গোয়ালের টিন পাল্টানো হয়েছে। মিস্ত্রির সঙ্গে দাঁড়িয়ে খাটাবেন, এ সামর্থ্য আর নরহরিবাবুর নেই। অসীমাই সব করেছে। অসীমার সবচেয়ে যা বড় গুণ হলো তার হাতের রান্না চমৎকার। রাঁধতে শুধু জানেই না, উৎসাহ আছে। কদিনেই যেন নরহরিবাবুর মুখটা ছাড়ল। নিজে তো অর্ধেক দিন ভাতে ভাত খাচ্ছিলেন। নাতনির আমলে কোনো তরকারি পরপর 2 দিন খেতে হতো না। পিঠে, পুলি, তালের বড়া, এসব তো তিনি ভুলেই গিয়েছিলেন। তার স্ত্রীও সংসারের সমস্ত কাজ সেরে আর উঠে পারত না ইদানিং। বরাবর স্বাস্থ্যকর স্থানে থাকেন নরহরিবাবু। খেতেও পারেন এখনো বেশ, হজম করতেও পারেন। অসীমার সাথে বহুদিন পরে যেন নবজীবন লাভ করলেন আবার। ফলে অসীমার বিয়ের চেষ্টাটাও বিলম্বিত হতে লাগলো। না, একেবারে ইচ্ছাপূর্বক বিলম্ব তা বলবো না। আগে অসীমার জন্য যে ধরনের পাত্র মনের মধ্যে স্থির করে রেখেছিলেন, এখন আর সেরকম পাত্রে তার মন ওঠে না। মনে হয় এমন গুণের মেয়ে যাকে তাকে দেব। যে পাত্র পছন্দ হয় তার মেয়ে পছন্দ ধরে না, আর গুণটা যেন কেউ চোখেই দেখতে পায় না। আর পাত্রের গুণের ফর তো কেই বা কম দেয়। আজকালকার আর ওসব কেউ বিশ্বাস করে না। তবে সত্যি কথা বলতে কি, খুব উঠে পড়ে যে লেগেছিলেন নরহরিবাবু তাও নয়। ইংরেজিতে যাকে বলে হাফ হার্টেড চেষ্টা, বাংলায় দায়সারা বললেও ঠিক যেন বোঝায় না, সেরকমই চলছিল বেশিরভাগ। নরহরিবাবু একে ওকে বলেন একবার, এই অলস অনুরোধ মাত্র। যতখানি তাগাদা করলে একটা ময়লা মেয়ের পাত্র জোটে, তার শিখিয়ে ভাগও করা হয় না। অথচ কতটা যে করা দরকার তা নরহরিবাবু নিজেই জানেন ভালো করে। 3-3টি ময়লা মেয়ে পার করেছেন তিনিও। যথেষ্ট চেষ্টা যে করা হয় না সে বিষয়ে নরহরিবাবু একেবারে অবচেতনও নন। মাঝে মাঝে একটু অনুতপ্তও হন, কিন্তু মনের অবচেতনে নিজের আরাম ও স্বাচ্ছন্দ্যের নব অনুভূতিটা কিছুতেই যেন যথেষ্ট উৎসাহ যোগাতে চায় না। নরহরিবাবুর মধ্যে ক্রমশ তার স্বার্থবোধটাই যেন প্রবল হয়ে ওঠে। আমাদের আজকের গল্প দুর্নামের প্রথম পর্বটি এখানেই সমাপ্ত হলো। কি ঘটতে চলেছে অসীমার সঙ্গে, নরহরিবাবুই বা কি সিদ্ধান্ত নেবেন? অসীমার জীবনে দুর্নামের কারণটিই বা কি ঘটেছিল? জানতে গেলে শুনতে হবে দুর্নাম গল্পটির অন্তিম পর্ব। নমস্কার।